পাচ্ছেন ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে, জুতা মিছিল হচ্ছে এবং এই সরকার অবৈধ সরকার, জনগণের ভাষা বুঝে না। আবারও শিক্ষার্থীরা কেঁপেছে ডক্টর ইউনূসের ওপর। দেশ এখন কোন দিকে যাবে? দেশের অবস্থা কখন স্থির হবে? আমাদের যিনি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী আমাদের প্রফেসর ইউনূস, ডক্টর ইউনূসকে নিয়ে কিছু কথা না বললেই নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান। সমন্বয়করা ওনাদের প্রস্তাব ক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে, কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই। থেকে বেশি সুযোগ যাকে দিয়েছিলাম সেই বেইমানিটা করলো, সেটা হলো ডক্টর ইউনূস। এদিকে আবার যে শিক্ষার্থীরা তাকে ক্ষমতায় বসিয়েছিল সেই শিক্ষার্থীরাই এখন রাজপথে তাণ্ডব করছে। দাবি একটাই যে এই সরকারের পদত্যাগ চাই। ভারত যে তিনটি বিষয়ে আকুতি জানাচ্ছে বাংলাদেশের কাছে, কি আকুতি? ঝুঁকাঙ্গা নেই সালা, ডক্টর মোহাম্মদ ইউনূস কাকু ঝুঁকবে না। গতকালকে থেকে যে আশঙ্কা করা হচ্ছিল যে ইয়া বড় ড্রামের মতন ছবি দেখছেন, ড্রামও তো না। আমাদের উপদেষ্টা নাহিদ সাহেব এটা কি বলবো যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ব্যর্থ করার জন্য রাজনৈতিক দল চেষ্টা করতেছে। অনেক শিক্ষার্থীরা এখন এইটা বলতেছে ডক্টর ইউনূসের কাছে দেশ দিয়ে তারা বিপদের মধ্যে রয়েছে। দর্শক শ্রোতা, দেশের মধ্যে যেই অস্থিতিশীল কার্যকলাপগুলো হচ্ছে, দেশের মধ্যে যেই ঘটনাগুলো হচ্ছে, এইসব দেখেই কিন্তু সাধারণ মানুষরা সহ সবাই ডক্টর ইউনূসকে ভুল বুঝতেছে। গাইজ, ডক্টর ইউনূস বাংলাদেশে এসেছেন ভালো কাজ করার জন্য, তিনি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। এখন সেই ডক্টর ইউনূসকে মানুষরা কি বলতেছে? এই ডক্টর ইউনূসকেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ক্ষমতায় বসিয়েছিল। এখন সেই শিক্ষার্থীরা কি করতেছে? আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এইখানে সবাই কি বলতেছে, অন্যদিকে ভারত এবং বাংলাদেশের বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু, এবং এই বিষয়টাকে কেন্দ্র করেই অনেক কথা হয়। এই যে দেখুন, তাহলে ছাত্র নাগরিক যেভাবে শেখ হাসিনাকে যেভাবে গদি থেকে নামিয়েছিল, ঠিক একইভাবে এই যে সিন্ডিকেটগুলোর বা মাফিয়াতান্ত্রিক যে সিন্ডিকেটগুলো রয়েছে, সেই সিন্ডিকেটগুলো সমূলে উৎপাটন করবে। আমরা বাংলাদেশ বিনির্মাণের পথে রয়েছি, আমরা বাংলাদেশ সংস্কারের পথে রয়েছি। স্বাধীনতার 53 বছর পরে এসো বাংলাদেশের দ্বিতীয় জন্ম এসে আমরা তালিকা করে পত্রিকায় বিজ্ঞাপন হিসাবে ছাপিয়ে দিয়েছিলাম। ওগুলো পড়লে ওগুলো জব ওখানেই পেয়ে যাবে, এটা নতুন করে আর জব খুঁজতে হবে না। এই যেমন আমার ট্যাক্সের ব্যাপারে আমি বলেছি, ট্যাক্সের ব্যাপারে কোনো দিন সরকারের পক্ষ থেকে, এনবিআর এর পক্ষ থেকে আমার জন্য কোনো মামলা করাই হয় নাই। কাজে ট্যাক্স ফাঁকির বিষয়টা আসলো কোথার থেকে, এটাও বুঝতে পারতেছেন। কাজে এগুলো হলো করি। এবং একজন উপদেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের তিনি সশরীরে এই পরিস্থিতি দেখার জন্য এসেছিলেন এবং তিনি পুলিশের আইজিপি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা করার এই অধিকারটুকু কারণেই, এবং এটি কেউ করতে পারে না। বরং আমরা যদি চাই দেশের এগিয়ে যাওয়া উচিত, তাহলে এই স্বাধীনতাটুকু এই কারণেই দিতে হবে যে গণমাধ্যম আমাদের ভুলগুলো খুঁজে বের করে দিবে এবং ওই ভুলগুলোতে কাজ করে আমাদের সংশোধন করতে হবে। কারণ বিগত 16 বছর ধরে ওই ভুলগুলো বের হতে পারেনি কিংবা সংশোধন হয়নি বলে দেশের আজকে এই অবস্থা। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ডক্টর ইউনূসকে নিয়ে কিছু কথা না বললেই নয়। Mr. Speaker, I will not go into the details of the law. তবে অনেকেই বলে যে ল ইজ ইকুয়াল। এখানে অনেক বড় বড় কনস্টিটিউশনের বিজ্ঞ লোকেরা আছেন, তারা যদি থাকতেন আরো সুবিধা হতো। Mr. Speaker, যদিও পার্লামেন্ট বলে, সংবিধান বলে ল ইজ ইকুয়াল, বাট বাস্তবে কিন্তু ল ইজ নট ইকুয়াল। 111-এ দেখেছি অনেক বড় বড় নেতাদেরকে 20 সেলে রাখা হয়েছে, কিন্তু 2 নেত্রীর জন্য আলাদা জেলখানা রাখা হয়েছে। এই পার্লামেন্টে আমি যা বলবো দ্যাট ইজ ইমিউন। ডিপ্লোম্যাটরা অনেক কিছু করে, ইমিউনিটি আছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল মানুষের জন্য ল একটু কার্ভ করে যেতে পারে। ডক্টর ইউনূস, আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড 65 বা 70 ইয়ার্স ওল্ড, বাট 80 বছরের রাষ্ট্রপতি যদি এত বড় বক্তব্য লিখতে পারে, 75 বা 70 বছরের ডক্টর ইউনূস আমি মনে করি গ্রামীণ ব্যাংকের এমডি পদে ভালোভাবেই থাকতে পারত। মাননীয় স্পিকার, ডক্টর ইউনূস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ। আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন
দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে। ঠিক তার পরের দিনই জন কেরি বলেছেন উই আর কনসার্নড। 23 জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্নড। বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না, এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, দ্যাট উই আর কনসার্নড, উই আর লুকিং ইনটু দ্য ম্যাটার। ডক্টর ইউনূস আমাদের মতো না। আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব, আর ডক্টর ইউনূসের ফোনে ফোন করে হিলারি ক্লিন্টন। মনে রাখতে হবে সে কোথায় উঠে গিয়েছেন। ডক্টর ইউনূসের এই ব্যাপারটা অ্যামিকেবলি সেটেল করা যেত। আই হ্যাভ উইটনেসড ইট। আমি নিজে দেখেছি বিবিসিতে হোয়াইট হাউস স্পোকসম্যান বলছে উই আর ডিপলি কনসার্নড, দিস ইজ ইউনূস অ্যালার্জি। আমি জানি অনেকে বলতে পারবে এটা আমাদের সার্বভৌমত্ব, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, এটা আমাদের সার্বভৌমত্ব, কিছু একটা ব্যালেন্স নিড টু বি ড্রন। এখন সার্বভৌমত্বর সাথে ব্যালেন্স, এখন গ্লোবালাইজেশনের সময় কালকে বাংলাদেশে বিপদ হচ্ছে, আমরা তাদের কাছে যে হাত পাততেছি, দুই নেত্রীর মনোমালিন্য হচ্ছে, নির্বাচনে যাবো কি যাবো না, আমেরিকান এম্বাসির দাওয়াতে ভিড় লেগে যাচ্ছে, এখানে ভিড় লেগে যাচ্ছে, আর যখন কোনো কিছু হচ্ছে তখন কি বলা হচ্ছে এটা আমাদের সার্বভৌমত্ব ব্যাপার। এটা সার্বভৌমত্ব ব্যাপার না, এটা পার্সোনাল ভেন্ডারের ব্যাপার। সংসারের কথা আসতেছে, এক্সকিউজ মি, আই উড অ্যাপ্রিশিয়েট ইফ ইউ লেট মি ফিনিশ। Yes, please, uninterruptedly. Thank you. Yes, you should know it. আমি আরেকটা কথা। সম্মানিত ভিউয়ার্স, ৭২-এর আগুনঝরা বক্তব্য শুনে সকল সংসদ সদস্যরা অবাক হয়ে শুধু বক্তব্যগুলো শুনতেছেন। তো চলুন ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখি, তারপর এই বিষয় নিয়ে কথা বলি। বলতে চাই, সন্ত্রাসের কথা আপনি বলেন, একটা চেইন অফ কমান্ড থাকতে হবে। যেই দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে যে মাটিতে বসে, সেই দেশে কি হতে পারে? মান ইজ্জত কোথায় যায় আমাদের? আ মন্ত্রী ইজ নট আ পারসন, আ মন্ত্রী অফ দ্য ফ্ল্যাগ। সেই মন্ত্রী আমাদের, সেইখানে স্বরাষ্ট্রমন্ত্রী যেই কাজ করে, এই দেশে তোগুলি হতেই পারে। মাননীয় স্পিকার, অনেক কথা বলে অনেক কিছু শেষ করা যাবে না, তবে আমি এতটুকু বলতে চাই, ডেমোক্রেসির সাথে গুড গভর্নেন্স থাকতে হবে, মোরালিটি থাকতে হবে। আপনি কল্পনা করতে পারেন মাননীয় স্পিকার, একজন অ্যাটর্নি জেনারেল ওই পদে বহাল থাকে, কিভাবে সে বসে বলে কে নোবেল প্রাইজ পাওয়া উচিত, কে নোবেল প্রাইজ পাওয়া উচিত না। এটা অসম্ভব। আমার দুঃখ হয়, আমার ভয় হয় যে মাননীয় অ্যাটর্নি জেনারেল যদি চাটুকারিতা করে আগামীতে ভবিষ্যৎ ল মিনিস্টার হওয়ার জন্য আমার বলার কিছু নাই, কিন্তু যদি তার বুদ্ধি এই হয়ে থাকে যে সন্তু লারমার প্রধানমন্ত্রী, হ্যাঁ, কে পাক না পাক দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন, কিন্তু ফোরামটাকে ডক্টর ইউনূসের পাওয়া উচিত ছিল না, এই বুদ্ধি যদি অ্যাটর্নি জেনারেলের হয়ে থাকে, তাহলে আমি শঙ্কিত যে বাংলাদেশের জুডিশিয়ারি কোন দিকে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমাদের সবার কিছু কিছু ব্যাপারে একটা ন্যাশনাল কনসেনসাস হওয়া উচিত। নতুন প্রজন্মের রাজনীতিবিদ হিসাবে আমি এতটুকু ক্লিয়ার করে বলতে চাই, শেয়ার মার্কেট আওয়ামী লীগ বা বিএনপির প্রবলেম না। আমরা চাই এটা খোলাসা হোক। কেন এতদিনও রিপোর্ট আসছে না? আমরা জানতে চাই যারা সেলফ ডিক্লেয়ার্ড ব্যাংকরাপ্ট ছিল তারা কিভাবে ৩০-৪০ হাজার কোটি টাকা আছে। আমাদের টেলিফোন যদি ট্যাপ করা হয়, আমরা জানতে চাই সেই দরবেশ আর সেই মুরিদদের টেলিফোন কেন ট্যাপ করা হয় না, আমরা জানতে পাই ফোনগুলি কোথায় যায়। এবং আপনার সমন্বয়হীনতার ব্যাপার দেখেন, সরকার যখন বলে ডাইরেক্টলি এর মধ্যে বিরোধী দল ইনভলভ, ঠিক সেই মুহূর্তে আমাদের মোস্তফা কামাল সাহেব যে অর্থনীতি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান, সে ডাইরেক্টলি বলে আমার কাছে তেমন কোনো ইনফরমেশন নাই, আমি তো জানি না। হোয়াট আ মকারি! এটা প্রধানমন্ত্রী রাজনৈতিক স্টেটমেন্ট দিয়েছে, উনি ইনফরমেশন দিবে কিভাবে? মাননীয় স্পিকার, প্রথম আলোতে দেখলাম ওনার কোম্পানির 10 টাকা শেয়ার নাকি 290 টাকা হয়েছে। উনি মাশাআল্লাহ 1200 কোটি টাকা কামিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই টাকা দিয়ে করবে কি? 1200 কোটি টাকা দিয়ে বানিয়েছেন। এই সমন্বয়হীনতার অভাব, বারবার যে কোনো কাজে ডিউ ডিলিজেন্স ছাড়া বিরোধী দলের উপরে আঙ্গুল উঠিয়ে দেওয়া, আর শুধুমাত্র বলা এখানে করাপশন, হাজার হাজার। আজকে শেয়ার মার্কেট আবার ফল করেছে, ডেকে এনে ফল করায়। মাননীয় স্পিকার, আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে। ঠিক তার পরের দিনই জন কেরি বলেছেন উই আর কনসার্নড। 23 জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্নড। বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না, এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। বাংলাদেশের মধ্যে একটা প্রকট উত্তেজনা চলছে। এই উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ব্রিফিং শেষে
বাইরে বেরিয়ে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে যে সাক্ষাৎকার দিয়েছেন বিক্রম মিশ্রি এবং অন্যান্য সংসদ সদস্য, সেই সাক্ষাৎকারের মধ্য দিয়ে এটাই বোঝা যাচ্ছে যে দৃশ্যমান ভাবেই হোক বা লোক দেখাতেই হোক, ভারত এই আলোচনাকে ইতিবাচক হিসেবে নিয়েছে। শশী থারুর এই মিটিং থেকে বের হবার পর সাংবাদিকরা তাকে নানা প্রশ্ন করেন। তিনি বলেন যে বিক্রম মিশ্রির কাছ থেকে আমরা যে তথ্যটি পেলাম তার মধ্য দিয়ে আমরা জানতে পারছি যে অসাধারণ একটা সূচনা হয়েছে দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তরণের। এর বাইরে অন্যান্য সংসদ সদস্যকেও মিডিয়া প্রশ্ন করেছিল, তারাও একই কথা বলেছেন যে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি কিভাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ককে উত্তরণ ঘটানো যায় সেই বিষয়ে। বিক্রম মিশ্রি কোন কোন দিকে আলোচনা করেছেন, সম্পর্ক তৈরি করবার জন্য কি কি কর্মপন্থা তৈরি করছেন সেই বিষয়েও আমাদেরকে অবহিত করেছেন। মানে ভারতের পক্ষ থেকে লোক দেখানো হলেও একটা ইতিবাচক পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। আসলে কি ঘটনা ঘটছে? এই ইতিবাচক খবরের মধ্যে আরেকটি নেতিবাচক খবর হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশিদের উচ্ছেদ করবার অভিযান শুরু হয়েছে। সেটা হতেই পারে, বাংলাদেশে যদি অবৈধ ভারতীয়রা থাকে তাহলে আমরাও অভিযান করতে পারি, বা ইতোমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দিয়েছেন যে ভারতীয় অবৈধ নাগরিকরা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বৈধ না হতে পারেন তাহলে তাদেরকে বহিষ্কার করা হবে। সুতরাং এই উদ্যোগটিকে আমি নেতিবাচক হিসেবে দেখছি না যদি কেউ অবৈধভাবে ভারতে থেকে থাকেন। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের কাছে তিনটি বিষয়ে আকুতি জানাচ্ছে ভারত। সেই তিনটি বিষয় কি? প্রথমত হচ্ছে ব্যবসা, বাণিজ্য, পর্যটন, এই তিন মিলিয়ে একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে কূটনীতি, আর তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে নিরাপত্তা। প্রিয় দর্শক, এই তিনটি বিষয়ের উপরই আলোচনা করতে চাই। ভারত বাংলাদেশের মধ্যে এই উত্তেজনাটা শুরু হয়েছে কিন্তু ভারতের অভ্যন্তর থেকে। তবে ভারত এই স্যাবোটেজ তৈরি করে যে সফলতা আনতে চেয়েছিল তা পারেনি। এর দুটো কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, আর দ্বিতীয় কারণটি হচ্ছে ইসকনের কর্মীদের দ্বারা বাংলাদেশের চট্টগ্রামের আদালত চত্বরে অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ড। এই দুটো ঘটনা কিন্তু স্যাবোটেজকে বাস্তবায়ন করতে দেয়নি। এটাকে প্রকৃতির প্রতিশোধও বলা যায়। এখন তিনটি বিষয়ে ভারত আকুতি করছে, অনুনয় বিনয় করছে যে বাংলাদেশ যেন এই তিনটি বিষয়ে আগের মতো সম্পর্ক স্থাপন করে ভারতের সঙ্গে। প্রথম বিষয় হচ্ছে পর্যটন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রতিদিনই বিপুল সংখ্যক নাগরিক ভারতে যেতেন। কিসের জন্য? প্রথমে হচ্ছে দর্শনীয় স্থানগুলো দেখবার জন্য, দ্বিতীয়ত কেনাকাটার জন্য। এই যে বিপুল সংখ্যক নাগরিক ভারতে যেতেন, এর ফলে অর্থনৈতিকভাবে লাভবান হতো ভারত। আমি যদি বাংলাদেশের সঙ্গে লাগোয়া ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোর কথা বলি, প্রথমে পশ্চিমবঙ্গের কলকাতা, দ্বিতীয় আসি আসামের গুয়াহাটি, করিমগঞ্জ, তৃতীয় ত্রিপুরার আগরতলা। এই তিনটি রাজ্য সরাসরি বাংলাদেশের দর্শনার্থীদের দ্বারা উপকৃত হয়েছে। বিশেষ করে এই তিনটি অঞ্চলে ব্যবসা বাণিজ্য নির্ভর কিন্তু করে বাংলাদেশের জনগণের ক্রয় ক্ষমতার উপর বা পর্যটন করার উপর। কিন্তু গত 2 মাস ধরে যে উত্তেজনাটা ছড়িয়েছে, বিশেষ করে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর ভারত সম্পর্ক যে শীতলতার দিকে নিয়ে গেছে, এর ফলে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। ইতোমধ্যেই ব্যবসায়ীরা দুঃখ প্রকাশ করেছেন, অনেক ব্যবসায়ী নিষেধাজ্ঞা দিয়েছিলেন, তা আবার প্রত্যাহার করেছেন। এটা হচ্ছে প্রথম একটা বিষয়। শুধু তাই নয় প্রিয় দর্শক, আপনারা জানেন যে ভারতের বৈদেশিক মুদ্রা আহরণকারী 5টি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ছোট্ট হলেও এখানে কিন্তু বড় একটা স্টেক হোল্ডার বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে বাংলাদেশ ভারতের জন্য। আপনারা জানেন বাংলাদেশে ভারতের বিপুল সংখ্যক মানুষ কাজ করে, তাদের অর্ধেকেরও বেশি অবৈধ বলে নানা সূত্র নিশ্চিত করছে। কিন্তু এই যে বিপুল পরিমাণ ডলার যেত বাংলাদেশ থেকে ভারতে, এটা তো গত 2 থেকে 3 মাসে বন্ধ হবার উপক্রম হয়েছে। তাহলে আমরা দেখছি যে পর্যটন, রেমিটেন্স প্রবাহ, এর সঙ্গে রয়েছে যে বাংলাদেশের পণ্য আমদানি। আমরা অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল ছিলাম, যেমন ধরুন পেঁয়াজ, আলু, গম, চাল, ডাল, চিনি। এই বিষয়গুলোর ক্ষেত্রে যেহেতু ভারতই প্রথম বাংলাদেশের জন্য ভিসাকে সীমিত করেছে, সুতরাং জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীরা ভিন্ন বা বিকল্প পথের দিকে গিয়েছে। যেমন পেঁয়াজ বা চিনির ক্ষেত্রেই বলি, পাকিস্তানের দিকে হাত বাড়িয়েছে বাংলাদেশ, তুরস্ক, চীন, মিয়ানমারের কাছ থেকেও এখন পেঁয়াজ, চিনি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিচ্ছে। আসলে পৃথিবীতে কেউ যদি সহযোগিতা না করে বা পৃথিবীতে কেউ কিন্তু অপরিহার্য নয়, যদিও
প্রতিবেশী কখনো বদলানো যায় না, কিন্তু কেউ যদি বলে যে আমি একমাত্র বিকল্প বা আমার কোনো বিকল্প নেই, আমি অপরিহার্য, তাহলে কিন্তু সেটা বড় ধরনের ভুল। আমরা গত 3 মাসে তাই দেখলাম। ভারত মনে করেছে যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যদি বাংলাদেশ আমাদের কাছ থেকে না নেয় তাহলে একটা সংকট তৈরি হবে। ইতিমধ্যে বাংলাদেশের ব্যবসায়ীরা সেই সংকট কাটিয়ে বিকল্প পথ তৈরি করে ফেলেছে। সুতরাং এই ক্ষেত্রেও ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতে। একইভাবে আমি যদি ভারতের মানে রপ্তানির বিষয়গুলো দেখি, তাহলে ভারত বাংলাদেশ থেকে যে পণ্যগুলো আমদানি করে, যেমন মাছ, বিপুল সংকট তৈরি হয়েছে এই মাছ না যাবার কারণে ভারতে, বিশেষ করে আসাম এবং ত্রিপুরা অঞ্চলে। কারণ পুরোপুরি এই দুটো অঞ্চল মাছের জন্য বাংলাদেশের উপর নির্ভর করে। ফলে এই ধরনের উত্তেজনার মধ্যেও কিন্তু টনকে টন মাছ গিয়েছে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আসামে। প্রিয় দর্শক, এর বাইরে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেটের একটা উদাহরণ যদি সামনে রেখি, একদম শুনশান পরিবেশ। সেখানকার হোটেল, হাসপাতাল, রেস্টুরেন্ট গুলো একেবারে ফাঁকা, কোনো দর্শনার্থী নেই। কারণ ওই অঞ্চলের ব্যবসা বাণিজ্য বাংলাদেশিদের উপরই নির্ভর করতো। একইভাবে ত্রিপুরার আগরতলার ক্ষেত্রেও বলা যায়। সুতরাং ভয়াবহ একটা সংকট তৈরি হয়েছে। এখন দুঃখ প্রকাশ করে বা ক্ষমা চেয়েও আগের অবস্থা ফেরাতে পারছে না ওই অঞ্চলগুলোর ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। নিউজটা গণমাধ্যমে আসার পরে কমেন্টগুলোতে যারা আওয়ামী লীগের নেতাকর্মী বা অনুসারীরা আছেন তাদের মধ্যে অনেকটা কি বলা যায় হতাশামূলক কমেন্ট, পাশাপাশি অনেকে আবার 2-4টা গালিও দিচ্ছেন। কেউ কেউ আবার লিখছেন, তোমার কি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা ছিল? শেখ হাসিনা তোমাকে দয়া করে রাষ্ট্রপতি বানাইছেন, আর তুমি কেমনে পারলা? এখন বিষয়টা হচ্ছে কি, আওয়ামী লীগ সরকার পতনের পর একমাত্র ব্যক্তি যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসে বাংলাদেশকে শাসন করছেন তিনি হচ্ছেন কি আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন, চুপ্পু সাহেব। তো চুপ্পু সাহেবের টিকিট কিন্তু পড়ে গেছিল প্রায়, এটা বাস্তবতা, আপনাদের খেয়াল থাকার কথা। তবে সেই পরন্ত অবস্থায় তার যে সিটটা রাষ্ট্রপতির, এটাকে কিন্তু স্ট্রিক্ট রাখছে, সোজা রাখছে বিএনপি। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদি বিএনপি ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অনলাইন কিংরা, সাংবাদিক ইলিয়াস, পিনাকিরা, আরও যারা আছেন, তারা যেভাবে রাষ্ট্রপতির সিটটাতে ধাক্কা দিয়েছিলেন, ঝাঁকুনি দিয়েছিলেন, সেই ঝাঁকুনিতে যদি বিএনপি ওই মুহূর্তে শক্ত ভূমিকা না রাখতো তাহলে রাষ্ট্রপতি এতক্ষণে মোটামুটি তিনি বাংলাদেশে থাকতেন কিনা সেটাও বড় কথা, হয়তো অন্য কোনো দেশে তিনি এই মুহূর্তে বসে জীবন কাটাতেন। তো সেই জায়গা থেকে স্বাভাবিক একটা কৃতজ্ঞতার ইস্যু তো আছেই। এছাড়াও সরকার পতনের আগে শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির সম্পর্ক ভালো ছিল না, এটা তিনি নিজেই বলছেন। এর পাশাপাশি যেহেতু তিনি এই মুহূর্তে রাষ্ট্রপতির দায়িত্বে আছেন, সো রাষ্ট্রপতি বেসিক্যালি কোনো দলের হয় না, তিনি রাষ্ট্রের হন। তো সব দলকেই তার সম্মান শ্রদ্ধার জায়গাটা দেখাতে হয়, যদিও অতীতে এই জিনিসগুলা লম্বা একটা সময় ধরে ছিল না। দর্শক, যাই হোক, দীর্ঘ একটা সময় পর বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এক অনন্য চিঠি পেয়েছেন বা দাওয়াত পেয়েছেন বা সম্মান পেয়েছেন, আর এই সম্মানটা দিচ্ছেন খোদ রাষ্ট্রপতি নিজে। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আচ্ছা, আপনার গতকালকে সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতটি হস্তান্তর করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াত গ্রহণ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZ-M জাহিদ হোসেন। তিনি বলছেন, মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে এই দুজনকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ রাষ্ট্রপতি। এখন এটাকে কে কিভাবে দেখছেন? রাষ্ট্রপতি এখন এটা ছাড়া ওনার কি আর কোনো ওয়ে আছে? বিশেষ কৃতজ্ঞতার খাতিরে বলেন, আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ইস্যুটা বলেন, যদি এটা নিয়ে আবার নানান বক্তব্য আছে, আমরা সেদিকে যদি না যাই, তো এই মুহূর্তে একটা নির্বাচন হলে সেখানে বিএনপি পাশ করবে চোখ বন্ধ করে, এটা সবাই বোঝে। হয়তো 2 বছর 3 বছর পরে হলে সেখানে সমীকরণ ভিন্ন হতে পারে, বৈষম্য বিরোধী শক্তি এখানে মানে আপনার চলে আসতে পারে, অথবা জামাত ইসলাম চলে আসতে পারে। বাট রাইট নাও 2-4-6 মাসের মধ্যে বিএনপিকে ডিফিট করার মতন কোনো রাজনৈতিক শক্তি এই মুহূর্তে আসলে মাঠে কিন্তু ওইভাবে নাই। তো সেদিক থেকেও আপনার মানে বিএনপি সরকার ক্ষমতায় আসলে রাষ্ট্রপতির একটা সেফ এক্সিট লাগবে কোথাও না কোথাও। আর এর পাশাপাশিও আগামী দিনের নানান চিন্তা ভাবনা বা পরিবর্তিত বাংলাদেশ অনেক কিছু মিলে রাষ্ট্রপতির এই দায়িত্বের জায়গা থেকে তিনি এই কাজটা করবেন, এটা খুবই স্বাভাবিক। এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যে জিনিসটা আসছে, অনেকে আসলে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনটা অনুধাবন করতে পারছেন না। অনেকে মনে করছেন যে আগামী 2-4-6 মাস বা 1 বছরের মধ্যেই এখানে একটা অন্যরকম পরিবর্তন হয়ে যাবে, যেমন করে 5ই আগস্ট কোনো পরিবর্তন হয়ে গিয়েছিল। কিন্তু বিষয়টা কিন্তু আসলে তেমন হবে না। আপনি চোখ বন্ধ করে ধরতে পারেন, ভারতের বিশ্লেষণটা দেখছেন তো, যে আগামী 10 বছরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। কারণ যেই 16 বছরের শাসনামল, এগুলার মেমোরি সরতে সরতে একটা সময় লাগবে। আবার ওই সময়টার মধ্যে আওয়ামী লীগকে পরিবর্তিত হতে হবে, নেতাকর্মীদেরকে হুমকি ধামকিমূলক অ্যাক্টিভিটিস থেকে বিরত থাকতে হবে, যেটাতে এখনও আওয়ামী লীগের অনেকেই এই কাজগুলো করছে বিভিন্ন জায়গায়। তো এতে হচ্ছে কি যে ধরেন রাষ্ট্রপতি চিন্তা করতেছে কি, ওনারও বয়স হয়েছে, আগামী 10 বছর উনি বাঁচে কিনা, বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বাঁচেন কিনা, তা এখানে নানান কিছু ঘটতে পারে। সো মানে বর্তমানটাকেই সবাই আসলে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে।
আর রাষ্ট্রপতির জায়গা থেকে আমার মনে হচ্ছে এটা আন্তরিকভাবে দিচ্ছেন, কারণ উনি এখন পর্যন্ত যে পদে বসে আছেন এই পদটা এই মুহূর্তে এটা বিএনপির গিফট করা। বিএনপির আমার কাছে এটা স্পষ্ট মনে হয় যে বিএনপি যদি ওই দিন ওনার পক্ষে না দাঁড়াইতো, এখন বিএনপি ওনার পক্ষে দাঁড়াইছে না, তারাও তাদের টেকনিক্যালি একটা মাঠ ব্যালেন্স রাখতে চাইছে, অন্তর্বর্তী সরকারকে তারা বিশ্বাস করে না অনেকাংশে, এটা বোঝাই যায়। তো সেই জায়গা থেকে -2 ফর্মুলাটা মাথায় কাজ করছে, অনেক কিছু এখানে ক্যালকুলেশন ছিল। বিএনপির স্বার্থে দাঁড়ালেও দিন শেষে সুযোগটা বা লাভটা কিন্তু সে রাষ্ট্রপতির। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ, এটা বাংলাদেশের জন্য সম্মান। বিগত সময়ে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাতে কেউ অন্তত চিন্তা করেনি যে বাংলাদেশকে এই মানবাধিকার কাউন্সিলের কেউ ভাইস প্রেসিডেন্ট পদে সমর্থন দেবে। বাংলাদেশ মানবাধিকার সংক্রান্ত বা গুম বিষয়ক সনদেই তো স্বাক্ষর করতে রাজি হয়নি। গুমের অভিযোগ বারবার তদন্ত করার জন্য জাতিসংঘের মিশন গেছে, অনুরোধ করেছে, তালিকা দিয়েছে, কিন্তু সেটা শেখ হাসিনা সরকার সেটা মানেনি এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য র্যাব এবং 7 কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা পর্যন্ত দিয়েছে। সুতরাং সেই দেশকে নিয়ে জাতিসংঘ তো চিন্তাই করতে পারে না, বরং মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের উপর আরো বড় কোনো ধাক্কা আসে কিনা বা বড় ধরনের নিষেধাজ্ঞা দেয় কিনা এবং নিষেধাজ্ঞার প্রকৃতি কেমন হবে তা নিয়ে সবসময় উৎকণ্ঠিত ছিল দেশের মানুষ এবং সরকার। বাংলাদেশ সর্বসম্মতিক্রমে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। জাতিসংঘের আন্তঃসরকারি সংস্থাটি বিশ্বজুড়ে মানবাধিকার জোরদার ও সুরক্ষার কাজ করে। এটা বাংলাদেশের জন্য একটা অঙ্গীকার হলো যে বাংলাদেশ যেহেতু মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট, সুতরাং একটা দেশ ভাইস প্রেসিডেন্ট পদে থেকে সে তার দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করবে এবং বিশ্বের অন্যান্য জায়গায় মানবাধিকার রক্ষার ব্যাপারে কাজ করবে। সুতরাং এই অবস্থানটি বাংলাদেশের যে মানবাধিকার আরো মানে সুরক্ষিত হবে, সংরক্ষিত হবে এবং একটা অঙ্গীকার বজায় থাকবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। মঙ্গলবার দেশের প্রাপ্ত এক বার্তায় বলা হয়েছে, সোমবার বিকেলে মানবাধিকার কাউন্সিলের সাংগঠনিক অধিবেশন 2025 সালের জন্য তাদের কর্মকাণ্ড নির্ধারণী বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেনেভায় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আগামী 1 জানুয়ারি থেকে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত মানবাধিকার কাউন্সিলের গুলোতে কাজ করবেন। দেখ, আমার কথা হলো যে এই যে একটা সম্মান, পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে এই নির্বাচন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচক্ষণ নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাস এবং বহুপক্ষীয় ক্ষেত্রে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও ক্রমবর্ধমান প্রভাবের স্বীকৃতির আরেকটি উদাহরণ। এই অবস্থাটা আজকে শেখ হাসিনা পালিয়ে যিনি আছেন দিল্লিতে, তিনি কিভাবে দেখছেন? তার সময় তিনি এই পর্যায়ে এই মর্যাদা আনতে পারতেন দেশকে, যে মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ নির্বাচিত হয়েছে। এটা কখনো তিনি কল্পনা করেছেন বা চেয়েছেন? না, চাননি। তিনি চেয়েছেন গুম, খুন, হত্যার মধ্য দিয়ে তার শাসন ক্ষমতা প্রলম্বিত করা। ওই আন্তর্জাতিক পর্যায়ে সম্মান আসলো কি আসলো না এটা তিনি কেয়ার করতেন না। আর ফুলানো ফাঁপানো তো কথা আছেই, যেখানে যাইতেন দেখা যেত কেউ দেখা করুক বা না করুক, বা পথে ঘাটে দেখা লোক চা খাচ্ছে, সেটাই দ্বিপাক্ষিক বৈঠক, বাংলাদেশের প্রতি তাদের বিস্ময়, উন্নয়নের এই সমস্ত নানান গাল গল্প প্রচার করে তিনি সময় পার করেছেন। আসলে পশ্চিমা দেশ আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা এবং বাংলাদেশের কোনো মর্যাদা ছিল না, এটি হচ্ছে সত্য। দর্শক, শেখ হাসিনার মৃত্যু হয়েছে, আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, সাথে সাথে জয় বাংলারও মৃত্যু হয়েছে। আবার যদি সেই জয় বাংলা নিয়ে তোমরা কান্নাকাটি করো ভাই, এর থেকে লজ্জার তো কিছু নাই। তোমাদের লজ্জা লাগে না? তোমার তো ঘোড়াই নাই, চাবুক নিয়ে কি করবা? হ্যাঁ, জয় বাংলা নিয়ে পড়ে আসো, জয় বাংলা জীবনে বাংলাদেশে পুনর্বাসন হবে? হ্যাঁ, অনেকেই বলতেছে যে আমাদের স্বাধীনতার মানে স্লোগান ছিল জয় বাংলা, স্বাধীন বাংলার, এটা ছিল, গালি দিতে পারলাম না। বাংলাদেশ জিন্দাবাদ ছিল স্বাধীন বাংলার স্লোগান। জয় বাংলা স্লোগান দিছে শেখ হাসিনা প্রতিষ্ঠিত করছে, এই যে লাস্ট 15.5 বছরে শেখ হাসিনা প্রতিষ্ঠিত করছে। ওনারা জাতীয় স্লোগান জয় বাংলা এটা পাশ করছিল, এটা বাতিল করে দিয়েছে, সঠিক সিদ্ধান্ত। জাতীয় স্লোগান তো জয় বাংলা না, এটা একটা দলের স্লোগান, এটা একটা দলের স্লোগান জয় বাংলা, এটা জাতীয় স্লোগান না। জাতীয় স্লোগান হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ, ঠিক না? বাংলাদেশ জিন্দাবাদ এটা হচ্ছে জাতীয় স্লোগান, জয় বাংলা জাতীয় স্লোগান ছিল না। এখন যদি তোমরা সেই মৃত যে মরে গেছে তাকে টানাটানি করে জীবিত করার জন্য, সেটা জীবিত হবে না। বাংলাদেশে তো আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, বাংলাদেশে তো শেখ হাসিনার মৃত্যু হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসন হবে না, শেখ হাসিনাও বাংলাদেশে পুনর্বাসন হবে না। তো এই জয় বাংলা দিয়ে কি করবা ভাই? এই জয় বাংলা দিয়ে কি করবা? তোমার কি লজ্জা লাগে না ফেসবুকে এভাবে পোস্ট করো? একটু বিন্দু মাত্র লজ্জা লাগে না যে আজকে 4টা মাস হয়ে যায়, কোথাও নিজেরা একটা মিছিল করতে পারলা না, কোথাও একটা সমাবেশ করতে পারলা না, একজন নেতা যে নেতৃত্ব দিবে তাকেই তোমরা সিলেকশন করতে পারলা না, এখন আসছো তোমরা জয় বাংলা নিয়ে। এই জয় বাংলা কেন পুনর্বাসন হবে না জানো? এই আওয়ামী লীগ কেন বাংলাদেশে পুনর্বাসন হইতে পারবে না? কারণ বিগত সময়ে সেই আপনার শেখ হাসিনা দেশে ফেরার পর থেকে আজ পর্যন্ত শেখ হাসিনার বিকল্প কাউকে আওয়ামী লীগ তৈরি করতে পারে নাই। আওয়ামী লীগ না, এটা শেখ হাসিনাই তৈরি হইতে দেয় নাই বিকল্প কাউকে। কারণ শেখ হাসিনা এটা হুমকি মনে করতো, যার একজন হয়ে যাবে সে চায় নাই, তার ভাই ব্রাদার কাউকে দেয় নাই, মানে গোষ্ঠীর কাউকে দেয় নাই। কেন দেয় নাই? সে চাইছে একক আধিপত্য বিস্তার করতে। সে ছিল তার দলের ভিতরে স্বৈরাচার। বাংলাদেশে তো স্বৈরাচার ছিল, তার দলের স্বৈরাচার ছিল সে, বুঝতে পারছেন? তো সেই এর বিকল্প কাউকে তৈরি করতে পারে না, এটা তো ব্যর্থতা আওয়ামী লীগের। ওই যে বারবার করে বলতেন না যে
বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবে বলতেন না? কিন্তু আমরা একটা কথা বলতাম যে শেখ হাসিনা মানে পতন হওয়ার পরে হ্যাঁ আওয়ামী লীগের দায়িত্ব কে নেবে সেটা চিন্তা ভাবনা করো। যে আওয়ামী লীগ আজকে 4টা মাসে একজন ব্যক্তিকে সিলেকশন করতে পারলো না যে বাংলাদেশের নেতৃত্ব দিবে, সে আওয়ামী লীগ পুনর্বাসন হবে এই স্বপ্ন দেখে আবার বিএনপির সাথে তুলনা করে। বিএনপি 17.5 বছর ক্ষমতা আসছে না, 17.5 বছর পরে তাদের দিকে তাকাইছেন আল্লাহ। আরে ভাই বিএনপি তো সবাই ছিল দেশে, তোমার কি আছে? বিএনপির সাথে তোমাদের তুলনা কি জন্য করো? বিএনপি শুধু অনলি 1% দেশের বাইরে ছিল, তারেক রহমান এখনো বাইরে, আর সবই তো দেশে। বেগম খালেদা জিয়া জেলে থাকছে, সে দেশ ত্যাগ করে নাই, আপসীন নেত্রী। শেখ হাসিনা যদি বলতো যে আমি দেশ ত্যাগ করবো না, আমাকে আপনারা কারাগারে নেন, সেনাবাহিনীকে বলতো যে আমাকে সেনা হেফাজতে নেন, কারণ বাপের ক্ষমতা ছিল সেনাবাহিনীর ভিতর থেকে তাকে মেরে আসা, কেউ পারতো না। শেখ হাসিনা ভালো করেই জানে যে বাংলাদেশে এই আমি পড়ে যাওয়ার পর আর কোনোদিন পুনর্বাসন হবে না, সব বাংলাদেশে দেশে থেকে জেল খাটার কোনো মানে হয় না, আমি বাইরে চলে যাই। এটা শেখ হাসিনা খুব ভালো করে জানতে, যেন চলে গেছে। তো যে জয় বাংলার মৃত্যু হয়েছে, যে শেখ হাসিনার মৃত্যু হয়েছে, যে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, এই মৃত্যু জয় বাংলা। আজকে আমরা একটি বিশেষ কর্মসূচি ঘোষণা করতে চাই, সেটি হচ্ছে আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং তার পরিবারের জন্য আমরা বঙ্গবন্ধুর রেখে যাওয়া 2 রত্ন শেখ হাসিনা এবং শেখ রেহানার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী শেখ হাসিনার জন্য আমরা একটি কর্মসূচি ঘোষণা করতে চাই। যে সেই কর্মসূচিটি হচ্ছে যে আমরা তার সুস্বাস্থ্য কামনা করে, আমরা তার দীর্ঘায়ু কামনা করে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি যেন দায়িত্বভার গ্রহণ করে এই দেশকে যেন সেবা করতে পারেন। আমাদের দেশে যে ক্রান্তিকাল আছে সেই ক্রান্তিকালটি যেন কেটে যায়। আমাদের উপরে যে অন্যায় করা হয়েছে, আমাদের উপরে একটি সন্ত্রাসীদের, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার উপরে বাংলাদেশের ডাকাতরা, সন্ত্রাসরা যে আক্রমণ করেছে, সেই আক্রমণের ঘোর কেটে যেন আমরা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেন আবারও রাষ্ট্র পরিচালনা করতে পারেন এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমরা 13ই ডিসেম্বর শুক্রবার, যে শুক্রবার আসতেছে 13ই ডিসেম্বর, আমরা সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর সৈনিকেরা, শেখ হাসিনার কর্মীরা, আমরা যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করি এবং আমাদের নেত্রী শেখ হাসিনাকে যারা আপা মনে করি, আমরা সারা বাংলাদেশে আমাদের আপার জন্য, আমাদের নেত্রীর জন্য আগামী এই শুক্রবারে 13ই ডিসেম্বর আমরা নেত্রীর জন্য রোজা রাখবো, একটি রোজা রাখবো এবং 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া করব। সারা বাংলাদেশে একযুগে এই কর্মসূচিটি পালন হবে। সারা বাংলাদেশে এই শুক্রবারে 13ই ডিসেম্বর সবাই একযুগে, পৃথিবীর যেইখানে আছেন বঙ্গবন্ধুর সৈনিক এবং শেখ হাসিনার কর্মী, শেখ হাসিনাকে যারা ভাই মনে করেন, বঙ্গবন্ধুকে যারা রাজনৈতিক আদর্শিক পিতা মনে করেন, সকলে দেশরত্ন শেখ হাসিনার জন্য শুক্রবারে রোজা রাখবেন এবং 2 রাকাত নফল নামাজ পড়বেন। আমরা এই কর্মসূচিটি ঘোষণা করেছি 2টি কারণে। একটি হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করতে চাই রোজা রেখে এবং 2 রাকাত নফল নামাজ পড়ে, যে হে আল্লাহ, আমাদের নেত্রী, আমাদের প্রাণের নেত্রী বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু রেখে যাওয়া কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আপনি হায়াত দারাজ করুন এবং উনি যেন সুস্থ থেকে এই দেশের নেতৃত্ব দিতে পারেন এবং এই দেশের জনগণের সেবা করতে পারেন। সেই জন্য আল্লাহ তাকে সুস্থ রাখুন এবং তার হায়াত বৃদ্ধি করুন। সেই জন্য আমরা এই রোজাটি রাখব এবং 2 রাকাত নফল নামাজ পড়ব এই শুক্রবারে। সবার কাছে অনুরোধ থাকবো, বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, বক্তব্যটি দেখবেন, ভিডিওটি দেখবেন, এটি যদি আপনারা যদি বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করেন এবং শেখ হাসিনাকে যদি আপনি আপনার বোন মনে করেন, নেত্রী না, বঙ্গবন্ধু আমাদের আদর্শিক পিতা আর বঙ্গবন্ধুর কন্যা হচ্ছেন শেখ হাসিনা, এই জন্য তিনি আমাদের বোন, তিনি আমাদের আপা। ওনাকে যদি যারা আপা মনে করেন, দয়া করে এই ভিডিওটি সব জায়গায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিবেন এবং কর্মসূচিটি পালন করার জন্য সবাইকে সহযোগিতা করবেন, সবাইকে আহ্বান জানাবেন। আমরা এই কর্মসূচিটি পালন করতে চাই বিকজ আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক আছি, আমরা মনে করি যে আমাদের বঙ্গবন্ধু হচ্ছে আমাদের যে রাজনৈতিক আদর্শিক পিতা এবং বঙ্গবন্ধুর কন্যা হচ্ছে আমাদের বোন। তাহলে আমাদের বোনের জন্য, আদর্শিক পিতার সন্তানের জন্য, আমাদের বোনের জন্য এই বিপদের দিনে আমরা তার জন্য এই কর্মসূচিটি পালন করব, তার জন্য দোয়া করব, রোজা রাখবো এবং 2 রাকাত নফল নামাজ পড়বো এই শুক্রবারে। আমরা আমাদের একজন
একজন মুরিদ যেমন তার পীরের কাছে তার সবকিছু সঁপে দেয়, একইভাবে আমরা রাজনৈতিকভাবে আমরা মনে করি বঙ্গবন্ধু আমাদের সর্বশেষ রাজনৈতিক আশ্রয়স্থল, সর্বশেষ ঠিকানা, এবং তার কন্যা জীবিত যেহেতু আছেন, তার কন্যাই আমাদের সর্বশেষ রাজনৈতিক ঠিকানা। আমরা সাম্প্রতিককালে দেখেছি যে কিছু মানুষ বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে, কিছু সুশীল মানুষ বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে কিছু আজে বাজে বেশি অতি সুশীল কথাবার্তা বলার চেষ্টা করছেন। তাদেরকে হুঁশিয়ারি করে উচ্চারণ করে দিতে চাই যে বঙ্গবন্ধু কন্যাই আমাদের শেষ ঠিকানা, বঙ্গবন্ধু কন্যাই আমাদের রাজনৈতিক শেষ ঠিকানা। এই বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবার ব্যতীত আমাদের কোনো রাজনৈতিক ঠিকানা, আদর্শিক কোনো জায়গা নেই। তাই বঙ্গবন্ধু এবং তার পরিবারকে নিয়ে কেউ কোনো আজে বাজে কথা বলার চেষ্টা করবেন না। আর আমি একটি কথা আমি আগেও বলেছি, একটি গল্প আমি আগেও বলেছি, একটি উদাহরণ আমি আগে দিয়েছি, সেই উদাহরণটি আবারও দিচ্ছি, একটু দয়া করে প্লিজ শুনবেন। যে বাংলাদেশে একজন প্রখ্যাত বাউল ছিলেন, সেই প্রখ্যাত বাউলের নাম ছিলেন আব্দুর রশিদ সরকার। আব্দুর রশিদ সরকার যেহেতু গান বাজনা করতেন, সেই জন্য পার্শ্ববর্তী একজন প্রতিবেশী, তার প্রতিবেশী এই আব্দুর রশিদ সরকারকে কন্যাকে মেরে ফেলার পরে আব্দুর রশিদ সরকার মামলা করে ওই আসামির বিরুদ্ধে। মামলা করার ফলে ওই লোক পুলিশের ভয়ে বাড়ি ছাড়া হয়ে যায়, আসামি ফেরারি আসামি হয়ে ঘুরতে থাকে। তখন ওই লোক গিয়ে ঢাকায় গিয়ে এক ফকিরের কাছে, পীরের কাছে মুরিদ হয়। যে পীরের কাছে মুরিদ হয়, সেই পীরের কাছে একদিন সে বলতেছে যে পীর সাহেব, বাবাজি আমি এমন একটি ভুল করেছি, আমার পরিবারটিও শেষ, আমিও শেষ, আজকে আমি সারা জীবন রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, আমার জীবনটা শেষ, পীর সাহেব আমি কি করতে পারি বাবাজি, আমাকে যদি রক্ষা করতেন। তখন বাবাজি বলল যে বাবা তুমি কি করেছো, কি ভুল করেছো আমার কাছে বলো। তখন সেই মুরিদ বলল যে বাবাজি, আমার পার্শ্ববর্তী একজন বাউল ছিলেন, তার নাম বাউল আব্দুর রশিদ সরকার। সেই রশিদ সরকারের একটি মেয়ে ছিল, তার সাথে আমার দ্বন্দ্বের কারণে আমি তার মেয়েটিকে মেরে ফেলি। এখন রশিদ সরকার মামলা করেছে, সেই মামলার আসামি, যদি মামলার রায় হয় তাহলে তো আমার ফাঁসি হবে অথবা যাবজ্জীবন হবে, আমিও শেষ, আমার পরিবারটিও শেষ। এই মুহূর্তে বাবাজি আমি কি করতে পারি? আপনি বাবাজি আমাকে যদি রক্ষা করেন তাহলে আমার বাবা মা, আমার পরিবার এবং আমি রক্ষা পাবো। ধরে পীরের পায়ে ধরে হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। তখন বাবাজি বলল যে তুমি একটু অপেক্ষা করো। তখন সে রশিদ সরকারকে ডাকালো, রশিদ সরকারকে ডেকে আনলো, এনে বলল যে রশিদ সরকার, তোমার কি একটা মেয়ে ছিল? যে হ্যাঁ। তোমার মেয়েকে কি সে মেরেছে? যে হ্যাঁ মেরেছে। তুমি কি মামলা করেছো? যে হ্যাঁ মামলা করেছি। আচ্ছা রশিদ সরকার বলো আমি তোমার কি হই? রশিদ সরকার বলল আপনি আমার মুরিদ, আপনি আমার পীর সাহেব, আপনি আমার বাবাজি, আপনার কাছে আমার জীবন যৌবন সবকিছু সঁপে দিয়েছি। তখন বলল যে আমি যদি তোমার বাবা হই তাহলে তুমি আমার সন্তান? হ্যাঁ জি বাবাজি আমি আপনার সন্তান। তাহলে পাশে যে লোকটি বসে আছে সেও আমার মুরিদ, তাহলে সে তোমার কি হয়? বলল যে আমার পীর ভাই। তো পীর ভাই হইলে তোমার পীর, তুমি কি চাও যে আমার সন্তান তোমার পীর ভাই জেলে যাক, কষ্ট করুক, তার পরিবারটা ধ্বংস হয়ে যাক? সে বলছে যে রশিদ সরকার বলল যে না বাবা, যে আমি এটি কখনো চাই না। তাহলে রশিদ সরকার তুমি যদি সেটি না চাও তাহলে আমি তোমার পীর বাবা হয়ে বললাম তুমি তাকে, তোমার মেয়েকে যে খুন করেছে তুমি তাকে মাফ করে দাও। তখন রশিদ সরকার সাথে সাথে পীর সাহেবের পায়ে ধরে হাউমাউ করে কেঁদে বলল যে বাবাজি আপনি বলেছেন আমি আমার মেয়ে হত্যাকারীকে আমি মাফ করে দিলাম, আজকে থেকে আমার মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আমি আমার পীর ভাইকে জেলে দিতে পারি না, আমি আমার পীর ভাইকে কষ্ট দিতে পারি না। এ কথা বলে তার মেয়ে হত্যাকারীকে সে মাফ করে দিয়েছে। যদি রশিদ সরকার যদি তার পীর ভাইকে, মেয়ে হত্যাকারীকে যদি মাফ করে দিতে পারে, তাহলে আমরা, আমাদের রাজনৈতিক আদর্শিক পিতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাহলে আমাদের রাজনৈতিক আদর্শের বোনকে, তাহলে আমাদের রাজনৈতিক আদর্শের বোন হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাহলে আমরা আমাদের আদর্শিক রাজনৈতিক বোনের জন্য আমরা ইনশাল্লাহ একটি রোজা রাখবো এই শুক্রবারে এবং 2 রাকাত নফল নামাজ পড়বো ইনশাল্লাহ। তার জন্য সুস্বাস্থ্যের জন্য দোয়া করব এবং তার দীর্ঘায়ুর জন্য দোয়া করব এবং তার উপরে যেন কোনো বিপদ আপদ থাকলে সেটি যেন কেটে যায়, সেই জন্য আমরা সারা বাংলাদেশে দোয়া করব। রশিদ সরকার যদি তার মেয়ের জন্য, তার মেয়ে হত্যাকারীকে যদি মাফ করে দিতে পারে, তার মেয়ে হত্যাকারীর জন্য, পীরের জন্য যদি এত কিছু করতে পারে, ইনশাল্লাহ আমরা আমাদের রাজনৈতিক পিতা, রাজনৈতিক আদর্শ বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবারের জন্য এবং তার মেয়ের জন্য ইনশাল্লাহ সেটি যে কোনো ত্যাগ
প্রয়োজন বোধে জীবন আমরা উৎসর্গ করে দিতে ইনশাল্লাহ প্রস্তুত আছি। শুধু রোজা নয়, শুধু নামাজ নয়, ইনশাল্লাহ আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শিক সন্তানরা আছি, বঙ্গবন্ধুর আদর্শিক সন্তানরা, তার পরিবারের জন্য, তার মেয়ের জন্য আমরা ইনশাল্লাহ জীবন উৎসর্গ করে দিব আমাদের ইনশাল্লাহ। তো তাই আমি বলবো, সবাইকে অনুরোধ করব, পৃথিবীর যে প্রান্তে আছেন, এই শুক্রবার ইনশাল্লাহ রোজা রাখবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন, এবং প্রত্যেক ইউনিটকে বলবো, প্রত্যেক দেশে দেশে বিভিন্ন দেশের ইউনিটগুলোকে বলবো, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ প্রবাসের যত সংগঠনগুলো আছে সবাইকে আমি বলবো যে অনুরোধ করবো বিনীতভাবে যে আপনারা রোজা রাখবেন, নামাজ পড়বেন, পাশাপাশি যে ইফতার যে করবেন সেই ইফতারটি একটি ইফতার পার্টির মাধ্যমে করার চেষ্টা করবেন, ইফতার পার্টি করবেন। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেকের মন্তব্যগুলো প্রকাশ করতেছে, বিশেষ করে ভারত এবং বাংলাদেশের বিষয়কে কেন্দ্র করে অনেক কথা হচ্ছে। ভারত বাংলাদেশকে অনেক ক্ষতি করার চেষ্টা করে বারবার। এটা কেন সে করে? তারা শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়, কারণ শেখ হাসিনা যদি বাংলাদেশে না আসে তাহলে তারা বাংলাদেশকে ব্যবহার করতে পারবে না, বাংলাদেশকে ইউজ করতে পারবে না। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।